কি বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আজকে বীজের প্রতিস্থাপন করব। শীতকালীন মরশুমে আমরা ছাদ বাগানের মধ্যে অনেক ধরনেরই সবজি গাছ করতে পারি খুবই সহজেই। ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে, এই ধরনের জায়গার মধ্যে আমরা অনেক ধরনের সবজি গাছ করতে পারি। আজকে 6 থেকে 8 রকমের সবজি গাছ আমি বসাবো। চলো একটা একটা করে তোমাদের বীজগুলোর সঙ্গে পরিচয় করাবো। তার পাশাপাশি গতবার অনেক ধরনেরই গাছ বসিয়েছিলাম, তো এবারও আবার বসাচ্ছি। আরেকটা স্টেপে বসাতে হবে। শীতকালীন সবজি গাছ বসাতে গেলে 1-2 মাস ছাড়া ছাড়া, মানে 1 থেকে 2 মাস এর মধ্যে 2 বার করে আপনারা যদি বসাতে পারেন তাহলে খুব ভালো হয়, এবং গোটা শীত জুড়ে আপনারা সবজি পরস্পর পেতেই থাকবেন। চলুন বেশি কিছু কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডিয়ান বাংলা। আজকের ভিডিও সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখানে 8 থেকে 10 রকমের সবজির বীজ রয়েছে। তো এই বীজগুলোই আজকে প্রতিস্থাপন করব। একটার পর একটা বীজের প্রতিস্থাপন আপনারা দেখতে পারবেন। এবং নতুন যারা দর্শক বন্ধুরা রয়েছেন গার্ডিয়ান বাংলা ইউটিউব চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বার্তায় বেল আইকনটিকে বাজিয়ে অবশ্যই অল সেট করে নেবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে নিও। তো বন্ধুরা, এই হচ্ছে বাগানে একটা ওভারভিউ লুক। এই জায়গাগুলোর মধ্যেই আজকে বীজগুলো প্রতিস্থাপন করব। চলো এখানে একে একে কী কী বীজ হয়েছে সেটা প্রথমত বুঝিয়ে নিই। এইটা হচ্ছে টমেটোর বীজ। প্রত্যেকটা বীজই কালকে রাত্রিরে ভিজিয়ে দেওয়া হয়েছে এবং আজকে সকালবেলা বীজগুলো প্রতিস্থাপনের জন্য পুরোপুরি রেডি। এটা হচ্ছে টমেটোর বীজ, হাইব্রিড টমেটো। এখানে রয়েছে ধনেপাতা, আর এটার মধ্যে রয়েছে বিটরুট এবং বিনসের বীজ। এখানে রয়েছে 3 রকমের বীজ, বড় মিষ্টি কুমড়ো, এছাড়াও রয়েছে বরবটি এবং শসার বীজ। এটা হচ্ছে গাজরের বীজ। গাজরের বীজ ভেজানোর প্রয়োজন হয় না, এটা বারিক দানা হয়, মানে একদম ছোট ছোট দানা। তো এগুলো ডাইরেক্টলি আমরা মাটিতে ছড়িয়ে দেবো। তো এখানে রয়েছে আরও বীজ পেঁয়াজ। এই বীজ পেঁয়াজ থেকে পেঁয়াজ কলি খুবই সহজে করা সম্ভব। যারা পেঁয়াজের কলির জন্য করছো, মানে পেঁয়াজের যে ফুলটা আমরা খাই অনেকেই পছন্দ করো, তার জন্য করতে চাইছে, তারা এই ধরনের ছোটো ছোটো বীজ পেঁয়াজ প্রতিস্থাপন করতে পারে। এগুলো মূলত বীজের দোকান থেকেই কিনে নিয়ে আসা। এখান থেকে খুব সহজে আপনারা বীজের গাছ যেহেতু, তাই খুব তাড়াতাড়ি কলি পেয়ে যাবে। এই দেখতেই পাচ্ছ গাছের যে পেঁয়াজের যে ছোটো ছোটো অঙ্কুরগুলো বেড়ে, সেই অঙ্কুরগুলো বেড়েছে প্রত্যেকটা পেঁয়াজ থেকে। চলো ধীরে ধীরে প্রতিস্থাপনটা দেখায়, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। অনেক কিছু শেখার রয়েছে আজকের ভিডিওতে। প্রথমত সবার আগে আমি যে বীজটা প্রতিস্থাপন করতে চলেছি সেটা হচ্ছে গাজরের বীজ। তো এই ফ্রুটটির মধ্যে মাটি ভরে নেওয়া হয়েছে। আমি এর ভেতরে গত সিজন থেকে সবজি গাছ করছি এবং এরকম চারি করে নেওয়া হয়েছে, মানে লাইন করে নেওয়া হয়েছে। এর মধ্যেই আমি এই গাজরের বীজগুলো প্রতিস্থাপন করব। আর গাজরের বীজ খুবই ছোট ছোট হয়, যারা প্রতিস্থাপন করতে পারে না মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে অল্প করে যে মাটিটা উপর দিক দিয়ে আমরা ছড়াবো বীজ ছড়ানোর পর, সেইটা সঙ্গে মিশিয়ে নিয়ে তোমরা ছড়িয়ে দিতে পারো। তো এরকম লাইন করে যখনই আমরা দেবো তখনই গাজরের পরিমাণটা খুবই বেশি হওয়ার। আর গাজরে সবসময় মাথায় রাখবে মাটিটা একটু ঝুরঝুরে ভুরভুরে প্রকৃতির মাটি রাখতে হবে, কারণ গাজর এক ধরনের কন্দ জাতীয় সবজি, যেটা আমাদের বাগানে মাটিতে খুবই সহজে করা সম্ভব। মাটিটা যত ভুরভুরে ঝুরঝুরে থাকবে তত ভালোভাবে এই মাটির মধ্যে আমরা গাজর করতে পারবো। তো এই বীজটার দাম নিচ্ছে 15 টাকা। তো এর মধ্যে যতটা রয়েছে ততটাই একবারে আমি দিয়ে দিচ্ছি মাটির মধ্যে। এমনভাবে মেজারমেন্টটা করে দেবে যাতে কোনো জায়গায় বেশি কম কিছু না পড়ে। তো এরপর বীজগুলোকে হালকা হাতে মাটি দিয়ে ঢেকে দেবো। কি মাটি, তোমরা এখানে যেটা পটিং মিক্সে দেখতে পাচ্ছ এর মধ্যে কাঠের গুঁড়ো রয়েছে, কোকোপিট রয়েছে এবং কম্পোস্ট সার এবং অল্প পরিমাণে মাটি রয়েছে। এর ওপর দিয়ে এরপর হালকা করে ছড়িয়ে দিলেই কাজ হয়ে যাবে। তো মাটি যে ছড়িয়ে ঢাকাতে হয় সেই প্রসেসটা একটু পরে দেখাচ্ছি। তার আগে অন্যান্য যে সমস্ত এগুলো রয়েছে সবজিগুলো বসাতে হবে সেগুলো বসিয়ে নেবো। এরপর যেটা বসাবো সেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতা খুব সহজেই আমরা করতে পারি, প্রত্যেকেই করতে পারবেন। জাস্ট 1 রাত্রি শুধুমাত্র ধনেগুলোকে ভিজিয়ে নেবেন। এই দেখতেই পাচ্ছ নিশ্চয়। আর ধনেপাতা করার জন্য এই টেম্পারেচারটা খুবই ম্যান্ডেটরি টেম্পারেচার। খুব গরমের মধ্যেও ধনেপাতা হয় না এবং
খুব ঠান্ডার মধ্যেও জার্মিনেট হতে অনেক দেরি লাগে। এই ওয়েদারটা যেটা রাত্রের দিকে মোটামুটি 18 ডিগ্রির নিচে চলে আসছে এবং দিনের বেলা 24, 25, 26 ডিগ্রি যাচ্ছে, এই ওয়েদারটা আমাদের ধনেপাতা গাছের চাষের জন্য খুবই উপযুক্ত। যারা চাষ করবেন ধনে গাছ তারা এই সময়তে করতে পারেন, ধনিয়া পাতা চাষের জন্য খুবই উপযুক্ত সময়। আর ছাদ বাগানে যারা করবেন তারা এই সময়টা খুবই সহজে করতে পারবেন এবং বীজগুলো প্রতিস্থাপনের পর একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দিতে পারো, যাতে কোনোভাবে পাখিতে এই বীজগুলো নষ্ট না করতে পারে, সেটাও সিকিওর হয়ে যাবে এবং বীজের জার্মিনেশন প্রসেসও অনেক দ্রুতগামী হয়ে উঠবে। আর ভালো করে তোমরা দেখতেই পাচ্ছ আমি গোটা জায়গাটা জুড়ে এই বীজগুলো ছড়িয়ে দিচ্ছি এবং ভালো করে বীজগুলো ছড়িয়ে দিতে হবে যাতে একটার সাথে একটা না লেগে থাকে, এটা মাথায় রাখতে হবে। আর লেগে গেলে বীজগুলো জার্মিনেট ভালো হবে না এবং সেখান থেকে যে ধরনের চারাগুলো বেরোবে সেগুলো ভালো মানের বেরোবে না। তো এরকমভাবে ঠিক তোমাদেরও বীজগুলোকে প্রতিস্থাপন করে দিতে হবে। এরপর হালকা হাতে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। তো মাটি দিয়ে একটু পরে ঢাকবো, অন্যান্য বীজগুলো যেগুলো রয়েছে সেগুলো প্রতিস্থাপন করে নিই। একসাথে সমস্ত বীজগুলোকে মাটি দিয়ে ঢেকে দেবো হালকা করে। তো সেটাও তোমরা যে দেখতে হয় একটু ধৈর্য ধরো, কারণ ধীরে ধীরে বীজগুলোর প্রতিস্থাপন তোমাদের দেখাচ্ছি। এরপর যে বীজটি প্রতিস্থাপন করব সেটা হচ্ছে আমাদের বরবটির বীজ। এই সময়তে বরবটি খুবই সহজে করা সম্ভব। আর বরবটি যারা বসিয়েছেন আমার দেখা দেখি আগের ভিডিওতে দেখেছেন যেগুলো প্রতিস্থাপন করা হয়েছিল বরবটির বীজ, তো সেই বীজগুলো কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। এই কয়েকটা গাছই দাঁড়াতে পেরেছে, আমার কোনো দোষ নেই। আমি মাটিটাও ঠিকঠাক মতো বানিয়েছিলাম এবং গাছের সঠিক পরিমাণে যত্নও নিয়েছি, কিন্তু যেহেতু বীজের কোয়ালিটি খারাপ তাই কিছু করার থাকে না। যতই তোমরা যত্ন নাও না, বীজের কোয়ালিটি ভালো না থাকলে কখনোই ভালো গাছ এবং ভালো ফলন পাওয়া সম্ভবই নয়। তো এইগুলো হচ্ছে হাইব্রিড ভ্যারাইটির বরবটির বীজ, তোমরা দেখে নিতে পারো, কোয়ালিটি খুবই ভালো নিঃসন্দেহে। তো তোমরা যখন শীতের বীজ নেবে তখন মাথায় রাখবে যে বীজের কোয়ালিটি যেন খুবই উন্নত মানের হয়, কারণ বীজের কোয়ালিটি খুব একটা ভালো না হলে আমাদের গাছে ফলনও যেমন বেশি হবে না, তার পাশাপাশি আমাদের গাছটাই মূলত ভালো রেডি হবে না। তাই এটা অবশ্য মাথায় রেখো। তো এরকমভাবে ছড়িয়ে দিলাম। এরপর হালকা করে শুধু ওপর দিয়ে মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলেই কাজ হয়ে যাবে। তো এখানে আরও বীজ রয়েছে, সেই বীজগুলো প্রতিস্থাপন করব। ধীরে ধীরে তোমরা দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। এরপর বিনসের বীজ এবং এর পাশাপাশি এর মধ্যে রয়েছে বিটরুটের বীজ। তো বিনসের বীজগুলো আগে প্রতিস্থাপন করে দিই, তারপর অন্যান্য বীজগুলো প্রতিস্থাপন করছি। তোমরা বিনসের বীজ অনেকেই দেখেছো নিশ্চয়ই, এইরকম ধরনের দেখতে হয়। আর বিনস খুবই ভালো একটা ভেজিটেবলস, যারা স্যালাড হিসেবে করতে চাও বা রান্নার জন্য করতে চাও তারা এই বিনসের 10 থেকে 12টা যদি গাছ করতে পারো তোমার বাগানের জন্য এনাফ। প্রচুর পরিমাণে বিনস তোমার গাছেও দেখা দিতে বাধ্য। তো বন্ধুরা এই হচ্ছে বিনসের গাছ। তো বিনসের দানাগুলোকে আমরা রো ওয়াইজ প্রতিস্থাপন করব, ঠিক সেমভাবে যেরকমভাবে আমরা অন্যান্য বীজগুলিকে প্রতিস্থাপন করেছি, ঠিক একটার পর একটা ধরে ধরে প্রতিস্থাপন করব। কারণ এই বীজ প্রতিস্থাপনের সময়তেই আলাদাই গোপন টেকনিক লুকিয়ে থাকে। মানে এই সময় যদি আমরা একটু তাড়াহুড়ো করে ফেলি তাহলে বীজগুলো ঠিকঠাকভাবে প্রতিস্থাপন হবে না, এবং বীজ ঠিকঠাকভাবে প্রতিস্থাপন না হলে যে চারাগুলো বেরোবে সেগুলো খুবই লো কোয়ালিটির চারা বেরোবে, আর যেটা আমাদের জন্য খুব একটা ভালো হবে না, কারণ টাইমটাও অনেকটা চলে যাবে আর বীজ বসানোর টাইম আর থাকবে না, তখন হিতে বিপরীত হবে, মনটাই ভেঙে যাবে। তো এটা মাথায় রাখবে। ধীরে ধীরে তোমাদের প্রসেস দেখাচ্ছি, তাই একটু ভিডিওটা লং হবে, তোমরা একটু ধৈর্য ধরে খালি দেখতে থাকো ভিডিওটা।
ব্যাস এইখানটার মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা এটার মধ্যে বীজ প্রতিস্থাপন হয়েছে। আর এখানে বীজ বসানো উপযুক্ত হবে না। এরপর নর্মালি আমি বিটরুটের বীজগুলোকে ছড়িয়ে দিচ্ছি এই জায়গাটির মধ্যে। এখানে বিটরুট এর গাছ করবো, মানে এখানেই বিট হয়ে যাবে। আর এই বিটের জন্য স্পেশাল মাটি বানাতে হয়। এই মাটির মধ্যে কোকোপিট এবং কাঠের গুঁড়ো পরিমাণে বেশি রয়েছে, আর বালি রয়েছে অল্প পরিমাণে, আর বেশিরভাগটা এতে কম্পোস্ট রয়েছে। এটা মাটির পরিমাণ অনেকটাই কম, কারণ আমাদের বাগানে যে সমস্ত বিট গাছগুলো রয়েছে এই বিট গাছগুলো ভালো হতে গেলে এতে কখনোই বেশি পরিমাণে মাটি থাকা উপযুক্ত হবে না, কারণ বিট নরম ভুসভুসে মাটি চাই, তবেই বিটগুলো বাড়তে পারবে। এরপর শসা বীজগুলো প্রতিস্থাপন হবে। তো চলো দেখে নিই শসা বীজগুলো কীরকমভাবে প্রতিস্থাপন করতে হয়। গতবার যে জায়গায় শসা গাছ বসিয়েছিলাম সেখানেই বীজগুলো প্রতিস্থাপন হবে আবারও। আর শসা গাছ যখন তোমরা বসাবে তখন মাথায় রাখবে শসা গাছের বীজগুলো এইরকম প্রকৃতির দেখতে হয় এবং খুবই পাতলা পাতলা বীজ, তাই একটু কেয়ারিং করে গাছগুলোকে প্রতিস্থাপন করতে হবে বীজগুলোকে। কারণ এই বীজের যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, মানে ওপরের যদি আস্তরণটা ভেঙে যায় বা কোনো ধরনের অন্যান্য কোনো সমস্যার সৃষ্টি হয়, তাহলেও তোমাদের এই বীজ থেকে চারা বেরোতে অনেক সমস্যা হবে বা নাও বেরোতে পারে, এটা কিন্তু মাথায় অবশ্যই রেখো। তো আমি এখানে অনেক কটাই বীজ বসিয়ে দিচ্ছি, কারণ শসা গাছ একসাথে অনেক কটা করেই বসাতে হয় যাতে গাছগুলো একে অপরের সাপোর্ট নিয়ে বেড়ে উঠতে পারে, সেটাও তোমরা মাথায় রেখো। মানে সাপোর্ট দিতে হবে এখানে, তবে গাছগুলো বেড়ে উঠবে। ধীরে ধীরে প্রসেস ওয়াইজ দেখাচ্ছি, তাই ভিডিওটা একটু লং হচ্ছে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। এরপর পেঁয়াজের বীজগুলো প্রতিস্থাপন করব। পেঁয়াজের বীজ তোমরা কীরকমভাবে প্রতিস্থাপন করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট মাটির ওপর এরকম করে বসিয়ে দিতে পারো তোমরা, বা ভালো করে মাটি বানিয়ে নিয়ে তোমরা প্রতিস্থাপন করেই দিতে পারো। তো আমি জাস্ট এরকম করে বসিয়ে দিচ্ছি এতেও। এরপর সিডলিং ট্রের মধ্যে বীজ প্রতিস্থাপন করব। এখানে মূলত কিছু পরিমাণ টমেটোর বীজ, তার পাশাপাশি কিছু পরিমাণে বিটরুটের বীজ বসাবো। সিডলিং ট্রেতে চারা করার ফায়দাটা তোমাদের অনেক দিন আগেই দেখিয়েছিলাম একটা ভিডিওর মাধ্যমে। কিছু পরিমাণ লঙ্কার চারাও রয়েছে, এই চারাগুলো পরে যখন প্রতিস্থাপন করব একটা আলাদা ভিডিও করে তোমাদের দেখাবো। তো প্রত্যেকটা ট্রের যে সিডলিংয়ের জায়গাগুলো রয়েছে সেটা আমি পটিং মিক্সটা দিয়ে ফিল করে নিয়েছি। মূলত যে মাটিটা আমি স্পেশালি এই জন্য ইউজ করছি, এর মধ্যে বেশিরভাগটা রয়েছে কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট। কারণ কোকোপিট মাটিকে আর্দ্র রাখবে এবং ভার্মি কম্পোস্ট গাছের রুটকে অনেকটাই শক্ত সবল রাখবে, এবং মাটিটা একটা ঝুরঝুরে কোয়ালিটির আদর্শ মাটি হবে, যেটার মধ্যে বীজের জার্মিনেশন খুব ভালো হয় এবং চারাগুলো বেড়ে উঠতে বিশেষ সাহায্য পায়। প্রত্যেকটা যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো একটা ছোট্ট ছোট্ট করে গর্ত করে নিচ্ছি, এর মধ্যে বীজগুলোকে আমি দিয়ে দেবো। আর সিডলিং ট্রেতে বীজ বসালে একটা খুব ভালো বেনিফিট থাকে যে গাছের রুট কোনো ধরনের ডিস্টার্ব হয় না। প্রতিস্থাপনের সময় তোমরা সরাসরি চারাগুলো তুলে যে কোনো জায়গায় লাগিয়ে দিতে পারো। তো এই টমেটোর বীজগুলো আমি গত রাত্রিরে ভিজিয়ে দিয়েছিলাম, আর প্রত্যেকটা বীজই এক রাত্রি করে ভিজিয়েছি। আর তোমরা যখনই শীতের জন্য বীজ প্রতিস্থাপন করবে বাগানে, যে কোনো সবজির বীজ ফুলের বীজ যাই লাগাও না কেন, আগে ভালো করে একদিন ভিজিয়ে নিও। একদিন না হলেও মিনিমাম 8 থেকে 10 ঘন্টা ভেজালে বীজগুলো সুপ্ত দশা থেকে জীবিত দশায় চলে আসবে, এবং এই সময় দাঁড়িয়ে বীজগুলো যখন অঙ্কুরোদ্গমন হবে সেই অঙ্কুরোদ্গমনের প্রসেসটা অনেকটাই দ্রুতগামী হয়ে উঠবে এবং বীজ থেকে চারা তৈরি হতেও অনেক সাহায্য পাবে। আর তোমরা যখনই চারাগুলির জন্য বীজ প্রতিস্থাপন করবে এই সিডলিং ট্রেতে, মাথায় রাখবে যেন সিডলিং ট্রের পটিং মিক্স যেন কখনো না শুকনো হয়। এমনভাবে তোমরা পটিং মিক্স বানাবে যাতে সকালবেলা একবার জল দিলেও বিকালের টাইমে জল দেওয়ার সময় মাটি একটু ভিজে থাকে। আর এই সিডলিং ট্রেতে যখনই গাছ করবে তখন মাথায় রাখবে এই প্রত্যেকটা
যে সিডলিংয়ের হোল রয়েছে এর মধ্যে একটি করে দানা দেবে, কখনোই 2-3টে করে দানা দিয়ে দেবে না। সেক্ষেত্রে যখনই 2-3টে গাছ বেরোবে, একে তো ছোটো জায়গা, তার মধ্যে গাছগুলো বেড়ে ওঠা নিয়ে কম্পিটিশান শুরু করবে, তার মধ্যে কোনো গাছটাই ভালো তৈরি হবে না। প্রত্যেকটা সিডলিং ট্রের মধ্যে আমি ধীরে ধীরে একটা একটা করে চারা লাগাচ্ছি, বীজ প্রতিস্থাপন করছি। তো এই সিডলিং ট্রের মধ্যে টমেটো, বেগুন, ব্রকলি, যে কোনো কপি, বিটের বীজ, এছাড়াও লঙ্কার বীজ, ক্যাপসিকামের বীজ, তোমরা পেঁপের বীজ, অনেক ধরনের বীজেরই চারা তৈরি করা যায় বীজ থেকে। আর এই সিডলিং ট্রে থেকে চারা তৈরি করলে চারার মানগুলো খুবই উন্নত মানের হয় এবং রুট স্ট্রাকচারটা খুবই ভালো হয়। তো এখান থেকে যখন আমরা চারাগুলো অন্য জায়গায় ট্রান্সফার করব, সেক্ষেত্রে গাছগুলি মারা যাওয়ার কোনো সমস্যা থাকে না। আর বন্ধুরা, তোমরা এই সিডলিং ট্রে পেয়ে যাবে যে কোনো সারের দোকানে, বা এখন ইভেন নার্সারিতেও পাওয়া যায়। তোমরা ইউজ ট্রে পেলেও সেগুলো তোমরা নিয়ে ইউজ করতে পারো। অনেক সময় আমরা যে ধরনের নার্সারি থেকে গাছপালা কিনে আনি, সেই নার্সারিতে যদি ইনডোর প্ল্যান্ট বাইরে থেকে আসে, তাহলে এরকম ট্রে করে আসে, ছোটো ছোটো যে সিডলিং আসে, তোমরা তোমার নার্সারিতে কথা বলে এরকম ট্রে নিয়েই নিতে পারো খুবই সহজে। আমি এই ট্রেটা গালিফ স্ট্রিট থেকে নিয়েছিলাম, এছাড়াও অনলাইনেও খুবই সহজেই এখন পাওয়া যাচ্ছে। আর এই সিডলিং ট্রেগুলো আমাদের মতো বাগানীদের খুব কাজে লাগে, এই শীতের চারা তৈরির জন্য, বা যে কোনো সময় চারা তৈরির জন্য, বা গাছের কাটিং লাগানোর জন্য খুবই সাহায্য করে। আর এই সিডলিং ট্রেতে যখনই বীজগুলো প্রতিস্থাপন করবে, তারপর ভালো করে জল দিয়ে স্প্রে করে ভিজিয়ে দেবে এবং ট্রেটাকে দিনে 6 থেকে 7 ঘন্টা রৌদ্র আসে এরকম জায়গার মধ্যে রাখতে পারো। সেমি রৌদ্র মানে খুবই হালকা রৌদ্র আসে এরকম জায়গায় রাখতে হবে, যেখানে দিনের বেশিরভাগটা সময় রৌদ্র পাবে, এবং রাত্রিবেলা খোলা আকাশের নিচে নিয়ে এসে রাখবে যাতে কুয়াশাটা অন্তত পায়। আর চেষ্টা করবে যেন মাটিটা সবসময় ড্রাই থাকে, ড্রাই না হতে পারে বা বেশিও আর্দ্র যেন না হয়ে যায়, একদম মাঝামাঝি অবস্থান বজায় রাখার চেষ্টা করবে, তাহলে বীজগুলো অঙ্কুরোদ্গমন খুবই তাড়াতাড়ি হয়ে উঠবে। এর পাশাপাশি তোমরা দেখবে, তোমরা যদি ডাইরেক্ট মাটিতে বীজগুলো প্রতিস্থাপন করে নাও, যে বীজগুলো অঙ্কুরোদ্গমন হতে 1 সপ্তাহ টাইম লাগে, সেগুলো এই সিডলিং ট্রেতে মিনিমাম 4 থেকে 5 দিনের মধ্যে অঙ্কুরোদ্গমন হয়ে যায়। আর এই সিডলিং ট্রেটা এতটাই হেল্প করবে তোমাদের, যেটা তোমাদের নতুন নতুন চারা তৈরি করতে বিশেষ সাহায্য করবে। আর সিডলিং ট্রের নিচে হোল আছে কিনা সমস্ত সময় মাথায় রাখবে, নিচে যদি ছিদ্র বা হোল না থাকে, সেক্ষেত্রে জল জমে বীজগুলো নষ্টও হয়ে যেতে পারে। দেখাচ্ছি ধীরে ধীরে, তোমরাও দেখতে থাকো এবং বুঝে নাও কীরকমভাবে আমি বীজগুলো প্রতিস্থাপন করছি। এরপর হালকা করে পটিং মিক্স দিয়ে জাস্ট ঢাকা দিয়ে দিলেই কাজ মিটে যাবে। তো এর ওপর দেখতে পাচ্ছ আমি যে পটিং মিক্সটা বানিয়ে এই জায়গাগুলোর মধ্যে দিয়েছিলাম, তো সেই পটিং মিক্সটা দিয়ে হালকা করে ওপর দিয়ে ঢেকে দিচ্ছি। তো এর মধ্যে বেশিরভাগটাই কোকোপিট এবং কম্পোস্ট থাকবে, যেটা ওপর দিয়ে তোমরা ঢাকা দেবে বীজগুলোকে। সমস্ত বীজগুলোই একেবারে প্রতিস্থাপনের পর ঢাকা দিচ্ছি। তো তোমরা একটা একটা করেও করতে পারো, যেহেতু আমি 8 থেকে 10 রকমের বীজ অ্যাট এ টাইম প্রতিস্থাপন করছি, তাই এই কাজটা করলাম। আর এই বীজগুলোর ঢাকার সময় একটু নজর রাখবে যাতে সমস্ত বীজগুলোই অল্প অল্প করে ঢাকা পড়ে। বীজ ঢাকা দেওয়ার একটা পদ্ধতি তোমাদের বলে দিচ্ছি। বীজটা যদি 1/2 ইঞ্চি সাইজ হয়, তো আমাদের 1 ইঞ্চি পুরো মাটির আস্তরণ দিয়ে ঢাকা দিতে হবে। বেশি পরিমাণ যদি মাটি দিয়ে দাও, সেক্ষেত্রে বীজগুলো অঙ্কুরোদ্গমন লেট হতে পারে বা বীজগুলো অঙ্কুরোদ্গমন নাও হতে পারে। আবার কম ঢাকা দিলেও যে সমস্ত চারাগুলো বেরোবে, সেগুলোর শিকড় অনেকটা দুর্বল প্রকৃতি হবে এবং গাছগুলো মারাও যেতে পারে। তো দেখতেই পাচ্ছ আমি হালকা হাতে এই পটিং মিক্সটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর ধীরে ধীরে এই কাজটা করবে যাতে সমস্ত বীজগুলো ভালো মতোভাবে চাপা পড়ে যায়, সেটা লক্ষ্য রাখবে। আর আমরা যখনই এরকমভাবে একটু একটু করে মাটি দিতে থাকবো, লক্ষ্য করব অনেক বীজই গ্যাপ রয়ে গেছে, তো সেইগুলোকে আবার একবার করে দিয়ে দেবো। এর পাশাপাশি যারা বড় বীজ প্রতিস্থাপন করবে, তারা ডাইরেক্টলি মাটির মধ্যে 1 ইঞ্চি পরিমাণ গর্ত করে একদম তার মধ্যে বসিয়ে দিতে পারো। যেমন কুমড়োর বীজ প্রতিস্থাপন করে দেখাবো, তোমরা সেটাও দেখবে। আগে এই বীজগুলো চাপা দিয়ে দিই। তো এখানে ব্রোকলি বীজগুলো বসিয়েছিলাম, ব্রোকলি বীজগুলো ধীরে ধীরে চাপা দিয়ে দিচ্ছি। আর ব্রোকলি বীজ আর পালং শাকের বীজ অনেকটা একই ধরনের দেখতে, এটা কখনোই কনফিউজ হবে না। একই ধরনের দেখতে হলেও বীজগুলো একটু ফারাক থাকে, একটু ব্রোকলি বীজগুলো বড় বড় হয় আর পালং শাকের বীজগুলো একটু ছোট ছোট হয়। আর এই বিনসের বীজগুলো অঙ্কুরোদ্গমন দ্রুতগামী করার জন্য এর ওপর কিছু দিয়ে তোমরা প্লাস্টিক বা পলিথিন দিয়ে ঢাকা দিয়ে দিতে পারো। যে কোনো বীজেই দ্রুতগামী জার্মিনেশনের জন্য, খুবই তাড়াতাড়ি জার্মিনেট যাতে হয়, তার জন্য তোমরা যে কোনো পলিথিন দিয়ে বা কাপড় দিয়ে বা গ্রিন নেটের সাহায্যে কভার করতে পারো। সেক্ষেত্রে জার্মিনেশন অনেকটাই ফাস্ট হয়ে যাবে এবং মাটিতে আর্দ্রতাও বজায় থাকবে।
তো ধীরে ধীরে এরপর টমেটোমের বীজগুলো আমি চাপা দিয়ে দেবো সিডলিং ট্রেতে। যখনই বীজ প্রতিস্থাপন করবে মাথায় রাখবে বীজগুলো যেন বেশি ডিপে না প্রতিস্থাপন করে ফেলো। একদম পটের মিডিল করে হালকা করে মাটির মধ্যে ট্যাপ করে বসিয়ে দেবে। এরপর ওপর দিয়ে হালকা করে মাটি ছড়িয়ে দিলে আমাদের কাজ আপাতত কমপ্লিট। এরপর এখন বসাবো কুমড়োর বীজ। কুমড়ো বীজ প্রতিস্থাপনের জন্য আমি ছোটো ছোটো গ্রো ব্যাগগুলো ইউজ করি। এই গ্রো ব্যাগগুলোর মধ্যে 2 থেকে 4টে মতো বীজ প্রতিস্থাপন করে নিই। এরপর যখন চারাগুলো বেরোবে সেই চারাগুলোকে বড় জায়গার মধ্যে একেবারে বসিয়ে দিই। তোমরা একেবারে ডাইরেক্টলিও বসাতে পারো, কিন্তু এই প্রসেসটা অবলম্বন করলে গাছের চারা খুবই মানসম্মত হয় এবং খুবই দ্রুততার সাথে চারাগুলো বেরোতে পারে। ভালো করে ওপর দিয়ে আবার কম্পোস্ট মাটি দিয়ে চাপা দিয়ে দেবো। তোমরা মাটিটার কালার দেখে বুঝতে পারছো অনেকটাই আর্দ্রতা থাকবে এই মাটির মধ্যে। আর এই মাটিগুলো একবার ভিজিয়ে দিলে, তোমরা যদি এরকমভাবে মাটি বানাতে পারো, একবার ভিজিয়ে দিলে অন্তত পক্ষে 1 দিন কোনো ধরনের জল দেওয়ার প্রয়োজন পড়বে না। এরপর স্প্রের সাহায্যে জল দিয়ে দেবো। তো এখন তোমরা অ্যাভয়েড করতে পারো হাতের সাহায্যে জল দেওয়া বা যে কোনো মগের সাহায্যে জল দেওয়া। তোমরা স্প্রের মাধ্যমে জল দিতে পারো, নাহলে বীজগুলো জায়গা থেকে নড়ে যেতে পারে। তো এই বিষয়টা মাথায় রাখবে। আমি সমস্ত বীজগুলোতেই এই স্প্রের মাধ্যমে জল দেবো। আর অন্ততপক্ষে যতক্ষণ না চারাগুলো 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ সাইজে দাঁড়াচ্ছে ততক্ষণ আমরা ঠিক এই সেম কাজটাই চালাবো। 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ পর্যন্ত যদি তোমরা এই কাজে চালাতে পারো তোমাদের সমস্ত বীজগুলো জার্মিনেট হয়ে যাবে। কিন্তু একটা বীজের জার্মিনেশনে অনেক লেট হয়, যেমন গাজর বীজ অন্ততপক্ষে 10 থেকে 15 দিন টাইম লেগেই যায়। এছাড়াও অন্যান্য বীজগুলো খুবই ফাস্ট হয়। তো এই কাজটা তোমরা ডেইলি করবে এবং যে জায়গাগুলোতে বীজ প্রতিস্থাপন করেছো চেষ্টা করবে যেন সমস্ত সময় আর্দ্র থাকে পটিং মিক্সটা। তাহলে তোমাদের বীজগুলো খুব ভালো মতো জার্মিনেট হবে এবং খুব তাড়াতাড়ি বীজ থেকে নতুন চারাও বেরোবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। 8 থেকে 10 রকমের শীতকালীন সবজির বীজ। এই ভিডিওর মধ্যে আপনারা প্রতিস্থাপন দেখলেন। আশা রাখছি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে অলে সেট করে নেবেন।